প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও নিয়মিত দেখছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব সাক্ষ্য আইন 1872-এর তথ্যাবলী, বিন্যাস এবং ধারা 1 থেকে 55 পর্যন্ত। সাক্ষ্য আইন একটি জটিল আইন, আমরা সবাই জানি। সাক্ষ্য আইনকে যদি আয়ত্ত করতে চাই আমরা, তাহলে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এই কৌশলের মধ্যে প্রথমে আমাদের বুঝতে হবে যে সাক্ষ্য আইনের মধ্যে কী আছে, অর্থাৎ বিন্যাসটাকে আমরা আগে বুঝে নেব। তো বিন্যাসের বেসিক যে বিষয়গুলি, সাক্ষ্য আইনের 3টি খণ্ড আছে। প্রথম খণ্ডে বলা হচ্ছে কি প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়টা। 5 থেকে ধারা 55 পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রাসঙ্গিক বিষয় কি? একটা বিষয় আছে যেটা নিয়ে মামলা হয়েছে, এখন এই বিষয়ে যে রিলেটেড বিষয়গুলো আছে সেটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। উদাহরণস্বরূপ, একটি যৌতুকের মামলা হয়েছে, অর্থাৎ যৌতুক নিরোধ আইনের 3 ধারায় মামলা হয়েছে। সাধারণত একটি স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যৌতুকের দাবির মামলা করে থাকে। এক্ষেত্রে আসামি স্বামীর পরিবারের অন্যান্য সদস্য হতে পারে। এখন প্রাসঙ্গিক বিষয় কি হতে পারে এই মামলার ক্ষেত্রে? এদের মধ্যে বিবাহ হয়েছিল কিনা। এই বিবাহর সবচেয়ে বড় প্রমাণ কি মুসলমানের ক্ষেত্রে? সেটা কাবিননামা আছে কিনা, এটা একটি প্রাসঙ্গিক বিষয়। তারপরে প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তাদের মধ্যে বিবাহটা বলবৎ আছে কিনা, অর্থাৎ বলবৎ থাকা অবস্থায় যৌতুকটা চেয়েছে কিনা। এই কিছু বিষয় হচ্ছে প্রাসঙ্গিক। এবার মামলা প্রমাণের সময় আরও অনেক বিষয় আসবে প্রাসঙ্গিক, যেটা আমরা এই 5 থেকে 55 ধারা পর্যন্ত যদি পড়ি তাহলে ভালো বুঝতে পারবো। এবার দ্বিতীয় খণ্ডে বলা হচ্ছে যে কি ধরনের প্রমাণ দিতে হবে। ধারা 56 থেকে 100 পর্যন্ত। এই যে কাবিননামা, এটা কি আমি মুখে বলবো যে আমাদের কাবিননামা হয়েছে, আমাদের কাবিননামার দেনমোহর এত লক্ষ টাকা? এটা মুখে বলার প্রয়োজন নাই, যেহেতু কাবিননামা একটি ডকুমেন্ট। তাই ডকুমেন্টারি এভিডেন্স, অর্থাৎ কাবিননামার একটি সার্টিফাইড কপি যেটা কাজী সাহেব দিবেন, সেই কপিটা যদি আদালতে দিয়ে দেওয়া হয় তাহলে এটা বিষয়ে আর আমাকে বলতে হবে না মুখে যে আমার কাবিননামা এরকম। তো যেহেতু আমি ডকুমেন্ট দিয়েই দিচ্ছি কোর্টে, এখন এই কাবিননামার বিষয়বস্তু নিয়ে যদি কোনো দেখা যাচ্ছে আসামি পক্ষ কোনো প্রশ্ন তোলে, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক কি হবে? কাজীর যে মূল ভলিউমে এদের বিবাহ হয়েছে কিনা সেটার একটা প্রমাণ কাজীকে ভলিউম তলব করতে পারে। তো এই বিষয়গুলি প্রাসঙ্গিক। তো ডকুমেন্ট না মুখে বলতে হবে, না পারিপার্শ্বিক বিষয়টা কি ছিল সেটা দেখতে হবে। সব কিছুই হচ্ছে আদালতের ইনকোয়ারি বিষয় বা তদন্তের বিষয়, আর অ্যাডভোকেট সাহেবদের উপস্থাপনের বিষয়। এবং পরবর্তী 3য় খণ্ডে 101 থেকে 167 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে সাক্ষ্যর কথা বলা হলো, এই যে প্রাসঙ্গিক বিষয়ের কথা বলা হলো, এগুলো কোন পক্ষ দিবে? বাদী পক্ষ দিবে না আসামি পক্ষ দিবে? বাদী পক্ষ দিবে না বিবাদী পক্ষ দিবে? তো এই যে বিষয়গুলি সব কিছুই সাক্ষ্য আইনের মধ্যে দেওয়া আছে। আমরা যখন ক্লাস করব তখন আরও ভালো বুঝতে পারবো। তো আপনারা এই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, পাশাপাশি বই রাখুন। যেটা বুঝতে পারবেন না বইয়ে দেখবেন এবং আমার ভিডিওটা দেখবেন। তারপরেও যদি বুঝতে না পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওতে উদাহরণগুলো লিখে দেওয়া হয়নি, কারণ এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে। উদাহরণ যদি আমি টাইপ করে লিখে দিই, সেটা আলোচনা করি, ভিডিওটি আরও বড় হয়ে যাবে। তাই বইয়ে যেহেতু হুবহু উদাহরণ আছে, আপনারা বই থেকে উদাহরণগুলো পড়ে নেবেন। আর সেকশনগুলোকে আমি শর্ট করে নোট আকারে উপস্থাপন করেছি এবং আমি যে নোট পড়ে পাশ করেছি এক্সটেন্সে, প্রথম প্রচেষ্টায় এই নোটই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এবং আলোচনা করে। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, সাক্ষ্য আইন 1872, 1872 সালের 1 নং আইন। এই আইনের বিন্যাস খণ্ড আছে 3টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম খণ্ডের 2টি অধ্যায়ে প্রথম অধ্যায় 1 থেকে 4 পর্যন্ত ধারা, প্রস্তাবনা, আইনের শিরোনাম, সংজ্ঞা বা ব্যাখ্যা ও অন্যান্য। দ্বিতীয় অধ্যায়ে 1 থেকে 55 ধারা, বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি। তৃতীয় অধ্যায় 56 থেকে 58 ধারা পর্যন্ত প্রাসঙ্গিক বিষয় যখন প্রমাণের প্রয়োজন নেই। চতুর্থ অধ্যায় 59 থেকে 60 মৌখিক সাক্ষ্য বিষয়ে বলা আছে। পঞ্চম অধ্যায় 61 থেকে 90 ধারা পর্যন্ত দালিলিক সাক্ষ্য। ষষ্ঠ অধ্যায় 91
থেকে 100 দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন বিষয়ে বর্ণনা করা হয়েছে। তৃতীয় খণ্ডের 7ম অধ্যায় 101 থেকে 114 ধারা পর্যন্ত প্রমাণের ভার বা দায়িত্ব বার্ডেন অফ প্রুফ সম্পর্কে বলা হয়েছে। 8ম অধ্যায় প্রতিবন্ধ বা স্টপেল সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 115 থেকে 117 পর্যন্ত। 118 থেকে 134 পর্যন্ত সাক্ষীর যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 135 থেকে 166 সাক্ষ্য গ্রহণ সম্পর্কে বিধানগুলো আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ 167 ধারায় অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল কী হবে তা আলোচনা করা হয়েছে। এবার দেখে নিব এক নজরে তথ্যাবলী অংশ। বর্তমান বলবৎ সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী ব্রিটিশ আইনবেত্তা স্যার জেমস স্টিফেন। স্যার জেমস স্টিফেন খসড়া ড্রাফট প্রস্তুতের দায়িত্ব পান ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক 1871 সালে। খসড়া বিলটি প্রবর্তন পাশ বা প্রণীত হয় 15 মার্চ 1872। সাক্ষ্য আইন 1872 কার্যকর বলবৎ হয় 1 সেপ্টেম্বর 1872। প্রথম খণ্ড কি প্রমাণ করতে হবে ধারা 1 থেকে 55। দ্বিতীয় খণ্ড কি ধরনের প্রমাণ দিতে হবে ধারা 56 থেকে 100। তৃতীয় খণ্ড কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপন করতে হবে ধারা 101 থেকে 167 পর্যন্ত। সাক্ষ্য আইন 1872 একটি পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। সাক্ষ্য আইন প্রযোজ্য সকল আদালত বিচারিক কার্যক্রমে কোর্ট মার্শালে 1911 সালের 11 নং আইন দ্বারা গঠিত ক্ষেত্রে কোর্ট মার্শালে প্রযোজ্য হবে। আর সাক্ষ্য আইন প্রযোজ্য নয় এফিডেভিট, হলফনামা, শপথনামা বা শপথপূর্বক ঘোষণানামা, যেটাই বলি না কেন, এটার ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সালিসি কার্যক্রমে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। আরও প্রযোজ্য নয় সেনাবাহিনী আইন 1952 সাল দ্বারা গঠিত সামরিক আদালতে বা কোর্ট মার্শালে, বিমান বাহিনী আইন 1953 দ্বারা গঠিত সামরিক আদালতে বা কোর্ট মার্শালে, নৌবাহিনী অধ্যাদেশ 1961 দ্বারা গঠিত সামরিক আদালতে বা কোর্ট মার্শালে, উপনিবন্ধক, সাব রেজিস্ট্রার এবং রাজস্ব অফিসের কার্যক্রমে, আয়কর কার্যধারায়, বিভাগে অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে, প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে যে সেটা বিচারিক কার্যের প্রকৃতির হলেও সেখানে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সাক্ষ্য আইন স্বয়ংসম্পূর্ণ নয়। তামাদি আইন স্বয়ংসম্পূর্ণ আইন। ধারা 3 অনুসারে সাক্ষ্য প্রধানত দুই প্রকার, যথা মৌখিক সাক্ষ্য এবং দালিলিক সাক্ষ্য, ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স। কিন্তু সাক্ষ্য মোট 4 প্রকার। 1 প্রত্যক্ষ বা পরোক্ষ, ডিরেক্ট অর সার্কামস্ট্যান্সিয়াল, প্রাথমিক বা গৌণ, প্রাইমারি অর সেকেন্ডারি, মৌখিক বা দালিলিক, ওরাল অর ডকুমেন্টারি, মৌলিক বা জনশ্রুতিমূলক, অরিজিনাল অর হেয়ারসে। এভিডেন্ট শব্দটির উৎপত্তি বা অরিজিন ল্যাটিন ওয়ার্ড এভিডেন্ট অর এভিডেন্সিয়া। এভিডেন্স শব্দটির অর্থ অবভিয়াস টু দ্য আই অর মাইন্ড, অর্থাৎ চোখ এবং মনের দ্বারা যেটা স্পষ্ট বোঝা যায় সেটা হচ্ছে এভিডেন্স। উইটনেস মে লাই বাট সার্কামস্টেন্সেস ডু নট লাই। সাক্ষী মিথ্যা বলতে পারে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা মিথ্যা বলে না। এই আইনে প্রিজাম্পশন বা অনুমান 3 ধরনের। মে প্রিজুম, যা রিবিটেবল বা খণ্ডনযোগ্য, শ্যাল প্রিজুম, রিবিটেবল বা খণ্ডনযোগ্য। 3 কনক্লুসিভ প্রুফ বা ইরিবিটেবল, অখণ্ডনযোগ্য। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, ন্যাচারাল প্রিজাম্পশন, রিবিটেবল ধারা 86, 88 এবং 90। প্রিজাম্পশন অফ ল, আর্টিফিশিয়াল প্রিজাম্পশন, রিবিটেবল ধারা 79 থেকে 85, 89, 105, 107 থেকে 111 এবং এখানে ইরিবিটেবল ধারা আছে 2টি, 41 এবং 112। ফৌজদারি মামলা ও দেওয়ানি মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের প্রয়োগের কিছু পার্থক্য আছে, যেটা এখনই পড়ে নেওয়া ভালো। এমসিকিউ কিছু আসতে পারে কিন্তু রিটেনের ক্ষেত্রে এটা প্রযোজ্য বেশি। সম্ভাব্যতার আধিক্য রায়কে প্রভাবিত করে না ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, আর রায়কে প্রভাবিত করে সিভিল সোর্স বা দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে। বেনিফিট অফ ডাউট নীতির প্রয়োগ আসামির পক্ষে বা আসামি সুবিধা পাবে যেখানে ফৌজদারিতে প্রয়োগ আছে, সিভিলে প্রয়োগ নেই। সাক্ষ্য আইনের বিধানসমূহ ফৌজদারিতে শিথিলযোগ্য, দেওয়ানি মোকদ্দমায় শিথিলযোগ্য নয়। সাক্ষ্য আইনের ধারাসমূহ ফৌজদারিতে 24 থেকে 30, 32, 53 থেকে 54 এবং সিভিলের ক্ষেত্রে 17 থেকে 23, 31, 115 থেকে 117 এবং বাকি যে ধারাগুলো আছে সিভিল ক্রিমিনাল উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। জবানবন্দি জেরা আসামির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় ধারা 120 অনুসারে, অর্থাৎ আসামিকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না।
আর আসামিকে জেরা চলে না, আসামি সাক্ষ্যদানে বাধ্য নয়। বিবাদী প্রতিবাদীর উভয় ক্ষেত্রেই সাক্ষ্য গ্রহণ প্রযোজ্য। বিবাদী বা প্রতিবাদীকে জেরা চলে। অনুমান আসামি সম্পূর্ণ নির্দোষ ধরে বিচার কার্য শুরু। এই ধরনের অনুমান সিভিল মামলায় অনুপস্থিত। এবার সাক্ষ্য আইনের মূল যে বিয়ার অ্যাক্ট, সেখান থেকে আমরা এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ অংশবিশেষ, গুরুত্বপূর্ণ ধারা থেকে। সাক্ষ্য আইন 1872 প্রথম খণ্ড ধারা 1 থেকে 55 কি প্রমাণ করতে হবে। প্রথম অধ্যায় ধারা 1 থেকে 4 প্রস্তাবনা আইনের শিরোনাম, সংজ্ঞা, ব্যাখ্যা ও অন্যান্য। প্রস্তাবনায় সংক্ষেপে বলা হচ্ছে একত্রীকরণ, সংজ্ঞাদান ও সংশোধনের জন্য এই আইনটি মূলত প্রবর্তন করা হয়েছে। ধারা 1 সমগ্র বাংলাদেশ বলবৎ বা কার্যকর হয় 1872 সালের 1 সেপ্টেম্বর। প্রযোজ্যতা অপ্রযোজ্যতা সহ সমগ্র বাংলাদেশের ক্ষেত্রে এই আইনটি প্রযোজ্য। তৃতীয় ধারা সংজ্ঞা বা ব্যাখ্যাসমূহ আদালত সকল জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, সালিস ব্যতীত ও মুনসেফ সবাই আদালত। আর আদালত নয় রেজিস্ট্রার অফিস, প্রাথমিক তদন্তকারী ম্যাজিস্ট্রেট, ভূমি অধিগ্রহণে নিযুক্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, ইনারা আদালত নন। বিষয়, তথ্য, ঘটনা বা ফ্যাক্ট দুই প্রকার। ইন্দ্রিয়গ্রাহ্য বা ফিজিক্যাল ফ্যাক্ট। ইন্দ্রিয়গ্রাহ্য কোনো বিষয়, তার অবস্থা বা তার সম্পর্ক। দুই মানসিক বা সাইকোলজিক্যাল, মানসিক অবস্থা যা সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন। কিছু উদাহরণ আছে। কোনো বস্তু কোনো বিশেষ স্থানে বিশেষ নিয়মে সজ্জিত আছে, এটি একটি বিষয় বা ফ্যাক্ট। এক ব্যক্তি কোনো কিছু দেখেছে, শুনেছে, এটি একটি বিষয়। এক ব্যক্তি কোনো কিছু বলেছে, এটি একটি বিষয়। ঘ এক ব্যক্তি কোনো নির্দিষ্ট মত পোষণ করে, ইচ্ছা পোষণ করে, সরল বিশ্বাসে প্রতারণামূলকভাবে কাজ করে, নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট অর্থে ব্যবহার করে, বিশেষ কোনো সময়ে কোনো বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন আছে বা ছিল, এগুলো সবই কি বিষয়। এক ব্যক্তি কোনো খ্যাতি আছে, এটিও একটি বিষয়। মনে রাখতে হবে সাক্ষ্য আইনে বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি, বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বিষয় হচ্ছে প্রাসঙ্গিকতা। এই প্রাসঙ্গিকতা বিষয়টা ভালোভাবে যদি বুঝতে পারেন তাহলে সাক্ষ্য আইনটা আপনার বোঝা বিশেষ কষ্ট কিছু হবে না। বিচার্য বিষয় বা ফ্যাক্টস ইন ইস্যু, বিচারে দাবিকৃত বা অস্বীকৃত বিষয়সমূহই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। দলিল ব্যবহার হতে পারে এর উদ্দেশ্যে কোনো পদার্থের ওপর কোনো বর্ণ, সংখ্যা, চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়, যেমন মুদ্রিত, লিথোগ্রাফকৃত, ফটোগ্রাফকৃত সকল শব্দ, মানচিত্র, নকশা, ধাতু, প্রস্তরখণ্ডের ওপর খচিত ব্যঙ্গচিত্র ইত্যাদি সবই দলিল। সাক্ষ্য বিচার্য বা তদন্ত বিষয়ে সাক্ষীর বিবৃতি, মৌখিক সাক্ষ্য, উপস্থাপিত দলিল, দালিলিক সাক্ষ্য। প্রমাণিত বা প্রুভড, বিচার বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস। বিচার বিষয়ের অস্তিত্ব এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তির তাতে বিশ্বাস জন্মে, সেটাই হচ্ছে প্রুভড বা প্রমাণিত। মিথ্যা প্রমাণিত বা ভুল প্রমাণিত, ডিসপ্রুভড। বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা বিষয়ে বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে, এতই সম্ভব হয়ে ওঠে যে। অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুভড। প্রমাণিত হয়নি, মিথ্যা প্রমাণিতও হয়নি, ভুল বলে প্রমাণিতও হয়নি, এমন ক্ষেত্রে নট প্রুভড। শুধুমাত্র প্রমাণিত ক্ষেত্রেই আসামির সাজা হয়, আর ডিসপ্রুভড এবং নট প্রুভের ক্ষেত্রে আসামি খালাস পান। ধারা 4 ধরে নেওয়া বা অনুমান করতে পারে, মে প্রিজিউম, যেখানে অত্র আইনের বিধান আছে আদালত কোনো বিষয় বা অনুমান করতে পারে, সেখানেই আদালত হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন বা প্রমাণের আদেশ দিবেন। অবশ্যই অনুমান করবে, শ্যাল প্রিজিউম, মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অবশ্যই প্রমাণিত বলে গণ্য করবেন। চূড়ান্ত প্রমাণ, কনক্লুসিভ প্রুফ, প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই অপর বিষয় প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে সাক্ষ্যদানের সুযোগ দিবেন। এবার আমরা দ্বিতীয় অধ্যায় ধারা 5 থেকে 55 বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা। সাক্ষ্য আইনের এই অংশটাই খুবই গুরুত্বপূর্ণ। এই দ্বিতীয় অধ্যায় 5 থেকে 55 ধারা পর্যন্ত যদি কোনো আইনজীবী বুঝতে পারেন ভালোভাবে, তাহলে তিনি সাক্ষ্য আইন ভালো বুঝবেন এবং কোর্টে প্র্যাকটিসও ভালো করবেন। জেরার ক্ষেত্রে এই প্রাসঙ্গিক বিষয়গুলি যেহেতু আপনি জেরা করতে পারবেন, তাই প্রাসঙ্গিক বিষয়গুলোই বোঝা আপনার খুবই জরুরি। ধারা 5
বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। এছাড়া অন্য অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে আদালতে যখন কোনো জবানবন্দি বা সাক্ষ্য প্রদান করা হয় তখন অবশ্যই প্রাসঙ্গিক বিষয়ে যেহেতু সাক্ষ্য দিতে হবে, তাই প্রাসঙ্গিকতা বোঝাটা খুবই জরুরি। সাক্ষ্যদান ও প্রাসঙ্গিকতা বিষয়ে নীতি নির্ধারক ধারা 5, এই নীতি আদালতের জন্য বাধ্যতামূলক। ধারা 6, যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, ল্যাটিন টার্ম রেস গাস্টি, সরাসরি বিচার্য নয় কিন্তু বিচার্য বিষয় সম্পর্কিত কার্য বা ঘটনার অংশ, একই সময়ে একই স্থানে অথবা ভিন্ন সময়ে ভিন্ন স্থানে সংঘটিত হলেও প্রাসঙ্গিক হতে পারে। উদাহরণ আছে, উদাহরণ দেখে নেবেন, আরও স্পষ্ট হবে ধারাটি। ধারা 7, যে সকল বিষয় বিচার্য বিষয়ের ওপর উপলক্ষ্য বা কারণ বা ফল বিচার্য প্রাসঙ্গিক বিষয়ের সরাসরি বা অন্যভাবে পরিবেশ বা সুযোগ সৃষ্টি করে সেগুলো প্রাসঙ্গিক। উদাহরণ অবশ্যই দেখে নেবেন, সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন। উদ্দেশ্য, প্রস্তুতি এবং পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, মোটিভ, প্রিপারেশন অ্যান্ড কন্ডাক্ট, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সংগঠনের অভিপ্রায়, উদ্যোগ যে ঘটনার মাধ্যমে সৃষ্টি তা প্রাসঙ্গিক। পূর্বে ও পরের আচরণও প্রাসঙ্গিক। 10, অভিন্ন অভিপ্রায়, মতলব, প্রসঙ্গে ষড়যন্ত্রকারী কথা বা কাজ। দণ্ডবিধির ধারা 34-এও একই বিষয়ে বলা হচ্ছে, 2 বা ততোধিক ব্যক্তি অপরাধ করার ষড়যন্ত্র করলে তাদের যে কোনো একজনের কথা, কাজ বা লিখিত বিষয় ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। উদাহরণ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। উদাহরণ দেখে নেবেন। 11, যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। প্লিয়া অফ এলিবি, অন্যত্র অবস্থান। 1, বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ হয়। 2, অন্য বিষয়ের সাথে যুক্ত হয়ে স্বয়ং বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে তীব্রভাবে সম্ভব বা অসম্ভব করে তোলে। উদাহরণ, চট্টগ্রামে খুন, ঢাকায় অবস্থান। 14, যে সকল বিষয় মানসিক শারীরিক অবস্থা প্রকাশ করে সেগুলো প্রাসঙ্গিক। ইচ্ছা, জ্ঞান, সরল বিশ্বাস, অবহেলা, বেপরোয়া ভাব, ব্যক্তি বিশেষের প্রতি বিদ্বেষ, কল্যাণ কামনার মানসিক অবস্থা প্রাসঙ্গিক। বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পূর্বের রায়, আচরণ, ইচ্ছা প্রাসঙ্গিক। অভ্যাস, প্রবণতা অপ্রাসঙ্গিক। অবাস্তব, পাগলামি অপ্রাসঙ্গিক। 17, খুবই গুরুত্বপূর্ণ ধারা, স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো মৌখিক লিখিত উক্তি যদি বিচার্য প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে এবং সেগুলো 18 থেকে 20 ধারা অনুযায়ী করা হয়, সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 18, স্বীকৃতি মোকদ্দমার পক্ষ বা এজেন্ট কর্তৃক, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বাদী কর্তৃক, বাদী বিবাদী কর্তৃক এমন মোকদ্দমার প্রতিনিধি যে ব্যাপারে ও যতটুকু সীমার মধ্যে হিসাবে স্বীকৃতি প্রদান করা না হলে তার স্বীকৃতি হবে না। মোকদ্দমায় স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক মালিকানাগত আর্থিক স্বার্থ আছে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি স্বীকৃতি হবে। যার নিকট হতে স্বার্থপ্রাপ্তি ঘটেছে তৎকর্তৃক স্বার্থ বজায় থাকাকালে প্রদত্ত বিবৃতি স্বীকৃতি হবে। তার স্বার্থ যখন থাকবে না তখন স্বীকৃতি দিলে আর সেই স্বীকৃতি বলে গ্রহণযোগ্য হবে না। একজন আরেকজনের আন্ডারে চাকরি করত, তখন সে যদি স্বীকৃতি দেয় তার এজেন্ট কর্তৃক মালিকের পক্ষে স্বীকৃতি হিসেবে গণ্য হবে। কিন্তু যখন চাকরি ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার পর যখন সে ওই কোম্পানির পক্ষে কোনো কিছু বলবে সেটা তো আর কোম্পানির উপরে বর্তাবে না। 19, মোকদ্দমার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে এরূপ ব্যক্তির স্বীকৃতি। তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে। পক্ষে বা বিরুদ্ধে আনীত মোকদ্দমায় সম্পর্ক দায়িত্ব বজায় থাকাকালে বিবৃতি স্বীকৃত হবে। 20, মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লেখিত ব্যক্তির স্বীকৃতি। এখানেও তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে। মোকদ্দমার কোনো পক্ষ বিবাদভুক্ত বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য প্রকাশ্যভাবে যে সকল ব্যক্তির কথা উল্লেখ করে তাদের বিবৃতি স্বীকৃতি হবে। 21, যে ব্যক্তি স্বীকার করে যার পক্ষে স্বীকার করা হয় তার বিরুদ্ধে স্বীকৃতির প্রমাণ। স্বীকৃতিসমূহ প্রাসঙ্গিক এবং তা প্রদানকারীর বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে, সাধারণ নীতি। কিন্তু প্রদানকারীর পক্ষে যখন প্রমাণ করা যেতে পারে ব্যতিক্রম। স্বীকৃতিকারের মৃত্যু হলে তা 32 ধারার তৃতীয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক মানসিক বা দৈহিক অবস্থা সম্পর্কে বিবৃতি ও আচরণ যখন মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব হয়ে পড়ে। কোনো স্বীকৃতি যদি স্বীকৃতি ভিন্ন অন্যভাবে প্রাসঙ্গিক হয়। উদাহরণ দেওয়া আছে, দলিল জাল কেনা, জাহাজ পরিত্যাগ কেনা, এ বিষয়ে
খাতায় মন্তব্য, চিঠি পোস্ট, চোরাই মাল ক্রয়, অচল মুদ্রা আমি সংক্ষেপে নোট দিয়ে রেখেছি আমার বোঝার সুবিধার্থে। আপনারা এভাবে সংক্ষেপে নোট করে আগের উদাহরণগুলো পড়বেন, তারপর বুঝে নোট করবেন। উদাহরণগুলো পড়া খুবই জরুরি, কারণ উদাহরণ থেকে হুবহু প্রশ্ন চলে আসতে পারে। 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। সাধারণভাবে দলিলের বিবরণ মৌখিক স্বীকৃতির দ্বারা প্রমাণ করা যায় না। দলিলের বিবরণ দলিলটি পেশ করেই প্রমাণ করতে হবে। তবে দলিলের প্রকৃতি, দলিলটা খাঁটি না জাল সম্পর্কে মৌখিক বিবৃতি প্রাসঙ্গিক হবে। 23, দেওয়ানি মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। সুস্পষ্ট শর্তাধীনে করা হলে তার সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না। এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা প্রাসঙ্গিক হবে না। ব্যাখ্যা ধারা 126 মতে উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে তা এই ধারার অন্তর্ভুক্ত হবে না। 24, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলায় যখন অপ্রাসঙ্গিক। প্রভাবশালী ব্যক্তির দ্বারা আদালতের নিকট এমন প্রতীয়মান হলে এবং এভাবে দোষ স্বীকারোক্তির ফলে আসামি পার্থিব সুবিধা পাবে, অসুবিধা এড়াতে পারবে বলে যথেষ্ট কারণ ঘটে, তবে তা অপ্রাসঙ্গিক হবে। এমন স্বীকারোক্তি বা কনফেশন, যেটা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় না হয়, আদালত প্রাঙ্গণে যেটা 164 নামে পরিচিত, খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা, যে আসামি তার দোষ স্বীকার করে নিচ্ছে, স্বীকারোক্তি দিচ্ছে। সেক্ষেত্রে কোনটা প্রাসঙ্গিক হবে আদালতের কাছে আর কোনটা প্রাসঙ্গিক হবে না, তা এই 24 ধারায় বলে দেওয়া হচ্ছে। 25 ধারাতেও তাই। ধারা 25, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না। সিআরপিসি 161 ধারায় যে জবানবন্দি নেয় পুলিশ অফিসার, এমন বিবৃতি দ্বারা এজাহারকারী আসামিকে শনাক্ত করতে পারবেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণীয় নয়। পুলিশ অফিসার বলতে এখানে কনস্টেবল গ্রাম্য চৌকিদারকেও বোঝাবে। 26, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হলে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয় নয়। ব্যাখ্যা, ম্যাজিস্ট্রেট বলতে ফৌজদারি কার্যবিধি অনুসারে ম্যাজিস্ট্রেটের কার্য সম্পাদন করে গ্রাম প্রধানকে বোঝাবে। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয় সিআরপিসি 164 ধারা অনুসারে যদি করা হয়। 27, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে, স্বীকারোক্তি হোক বা না হোক, অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে এবং সে অনুযায়ী তা পাওয়া গেলে উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে ব্যবহার করা যাবে। 28, প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। 24 ধারার ব্যতিক্রম। প্রলোভন, ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতি দেওয়া হয়নি বিষয়গুলো প্রমাণের দায়িত্ব ফরিয়াদি অভিযোগকারীর পক্ষে। 29, দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতি প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। গোপনীয়তার প্রতিশ্রুতি প্রতারণার মাধ্যমে গৃহীত, মাতাল অবস্থায় গৃহীত, অনেক সময় দেখবেন যে নার্কো টেস্টের মাধ্যমে একটি বিশেষ প্রক্রিয়ায় আসামির শরীরে মাদক প্রবেশ করানো হয় নির্দিষ্ট মাত্রায়, তারপরে তার থেকে তথ্য আদায় করা হয়। এই ক্ষেত্রেও সে যদি স্বীকার করে তাও স্বীকৃতি হিসেবে গণ্য হবে। যে প্রশ্নের উত্তর দিতে আসামি বাধ্য নয় সেই প্রশ্নের মাধ্যমে গৃহীত হলেও তা প্রাসঙ্গিক হবে। তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, সে বিষয়ে সাবধান না করার জন্য সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে না, বরং প্রাসঙ্গিক হতে পারে। অপ্রাসঙ্গিক হবে না, বরং তা প্রাসঙ্গিক হবে এই উপরোক্ত ক্ষেত্রে। ধারা 30, দোষ স্বীকারোক্তি কারক ও একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে এমন দোষ স্বীকারোক্তি বিবেচনা রাজসাক্ষ্যের ক্ষেত্রে বলা হচ্ছে। আদালত বিবেচনা করবেন, প্রমাণের সুযোগ দিবেন। রাজসাক্ষী বলতে অনেক বড় বড় যে মামলাগুলো হয়, রাষ্ট্রদ্রোহিতার মামলা বা ডাকাতির মামলা, দস্যুতার মামলায়, যেখানে অনেক আসামি থাকে এবং খুব বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে, এই ধরনের দুর্ধর্ষ অপরাধীদের তথ্য আদায় করার উদ্দেশ্যে কোনো একজনকে টার্গেট করে তাকে বলা হয় যে আপনি রাজসাক্ষী হয়ে যান, আপনাদের কিভাবে অপারেশন করেছেন, কিভাবে আপনারা অপরাধগুলো সংগঠিত করেছেন সকল তথ্য দেন, আপনাদের সাথে কে কে জড়িত আছে সকল তথ্য দেন, এবং এইভাবে যদি সকল তথ্য দিয়ে সবাইকে ধারণার ব্যবস্থা করেন সেক্ষেত্রে আপনাকে মুক্তি দেওয়া হবে, নিঃশর্তে মুক্তি দেওয়া হবে। এটা হচ্ছে রাজসাক্ষী। ধারা 31, স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ নয়,
তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে, স্টপেলের কথা বলা হচ্ছে। ধারা 115 থেকে 117 প্রতিবন্ধ। ধারা 32 খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। যে ব্যক্তি মৃত, নিখোঁজ ইত্যাদি হয়েছে, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে তার বিবৃতি। যে সকল ক্ষেত্রে প্রাসঙ্গিক। যেই সব ব্যক্তিকে সাক্ষী মর্মে তলব করা যায় না, তাদের বিবৃতি মৌখিক বা লিখিত উভয় ক্ষেত্রে 8 প্রকার ব্যক্তি। 1. মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হলে তার মৃত্যুকালীন ঘোষণা বা ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন বলতে কোনো ব্যক্তি মৃত্যুসজ্জায় তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো কিছু বলে গেলে বা কোনো কিছু লিখে গেলে তা প্রাসঙ্গিক হবে, এবং তা তখনই প্রাসঙ্গিক বা গ্রহণীয় হবে যখন ওই ব্যক্তি এই ঘোষণা দেওয়ার পরে মৃত্যুবরণ করবেন। এই ঘোষণা দেওয়ার পরে যদি তিনি বেঁচে যান তাহলে তার ডাইং ডিক্লারেশন থাকবে না। 2. স্বাভাবিক কাজকর্মের খাতায় লিপিবদ্ধ সময় বা তারিখ। আর্থিক মালিকানাগত স্বার্থের পরিপন্থী হলে, অধিকার প্রথা সাধারণের স্বার্থ সংশ্লিষ্ট হলে, বৈবাহিক বা দত্তক সম্পর্কের অস্তিত্ব বিষয় হলে, মৃত ব্যক্তির উইলে বা পারিবারিক বিষয় হলে, উইল 13 ধারায় বর্ণিত প্রথা কার্যের বিষয় হলে। 8. কতিপয় ব্যক্তি কর্তৃক প্রদত্ত বিচার কার্যের সাথে মনোভাব ব্যক্ত হলে এগুলো প্রাসঙ্গিক হবে। 32 ধারায় 14টি উদাহরণ আছে যা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হুবহু প্রশ্ন চলে আসতে পারে, আপনারা দেখে নেবেন, পড়ে নেবেন, তাহলে এই ধারাটা আরও স্পষ্ট হবে। ধারা 33 কোনো সাক্ষ্যে প্রদত্ত বিবৃতির সত্যতা পরবর্তী মামলায় প্রমাণের জন্য উক্ত সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। সাক্ষীর মৃত্যু হলে, খোঁজ পাওয়া না গেলে, সাক্ষ্য প্রমাণে অক্ষম হলে। এক মামলায় সাক্ষ্য দিয়েছেন উনি, সেটা জুডিশিয়াল নথিতে লিপিবদ্ধ আছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব সেটা লিখে নিয়েছেন, সাক্ষ্য দেওয়ার সময় ডিপোজিশন হিসেবে আছে। সেই ডিপোজিশন যদি সার্টিফাইড কপি গ্রহণ করে একই বিষয়ে যদি হয় অন্য একটি মামলায় পেশ করা হয়, আদালতে উপস্থাপন করা হয়, তাহলে আদালত সেটা সাক্ষ্য হিসেবে গ্রহণ করবেন। বিরুদ্ধ পক্ষ তাকে সরিয়ে রাখলে, উপস্থিত করা সময় ও ব্যয় সাপেক্ষ হলে পূর্বের সাক্ষ্য পরবর্তী মামলায় প্রাসঙ্গিক হবে, তবে 3টি শর্ত সাপেক্ষে। পরবর্তী মামলা একই পক্ষদ্বয়ের বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির মধ্যে হতে হবে। পূর্বে উক্ত সাক্ষীকে জেরা করার সুযোগ পেতে হবে। উভয় মামলায় বিচার্য বিষয় একই ধরনের হতে হবে। 34 হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। যখন এ বিষয়ে অনুসন্ধান করা আদালতের কর্তব্য, তা প্রাসঙ্গিক হবে। শুধুমাত্র এমন লিপিবদ্ধের যথেষ্ট কারণ ওপর ভিত্তি করে কাউকে দায়ী করা যায় না। উদাহরণ দেখে নেবেন। 36 মানচিত্র, চার্ট ও নকশায় প্রদর্শিত বিবৃতির প্রাসঙ্গিকতা। বিচার্য বিষয় সম্পর্কিত হলে প্রাসঙ্গিক হবে। সরকারি বেসরকারি প্রকাশনা জনসাধারণের জন্য বিক্রয়ের জন্য যদি কোনো মানচিত্র, চার্ট ও নকশায় প্রদর্শিত বিবৃতি হয়, সেক্ষেত্রে তা প্রাসঙ্গিক হবে। 38 আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। কোনো দেশের আইন বিষয়ে আদালতকে কোনো অভিমতে উপনীত হতে হলে ওই দেশের সরকারের কর্তৃত্বাধীনে মুদ্রিত প্রকাশিত আইন পুস্তকে ওই বিষয় বিবৃতি ও আদালতের নজির প্রাসঙ্গিক। ধারা 40 দ্বিতীয় দফায় বা মোকদ্দমায় বিচারের প্রতিবন্ধকতার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। সিআরপিসি ধারা 403 রেস জুডিকাটা বা দোবারা দোষের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। রায়, ডিক্রি, আদেশ প্রাসঙ্গিক হবে। জাজমেন্ট ইন পার্সোনাম চুক্তি, টর্ট জাতীয় মোকদ্দমার রায়, ডিক্রি, আদেশ দ্বারা শুধুমাত্র পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ বাধ্য থাকে। 41 প্রবেট ইত্যাদি এখতিয়ারের ক্ষেত্রে কোনো রায়ের প্রাসঙ্গিকতা। উইল বলবৎকরণের মোকদ্দমাকেই প্রবেট বলা হয়। প্রবেট অ্যাডমিরালটি বা নৌ বিভাগের যে বিষয়গুলো, সেগুলো বিবাহ, দেউলিয়াত্ব বিষয়ে এখতিয়ার প্রয়োগকালে রায়, ডিক্রি, আদেশ বিদেশি আদালতের হলেও প্রাসঙ্গিক হবে। জাজমেন্ট ইন রেম এটাকে বলা হচ্ছে সার্বজনীন রায়, বিশ্বের সকলেই এই রায়ের প্রতি বাধ্য। 43 ধারা 40 থেকে 42 বর্ণিত রায় প্রভৃতি ব্যতীত অন্যান্য রায় ইত্যাদি যখন প্রাসঙ্গিক। বিচার্য বিষয় না হলে, অত্র আইনের বিধান মতে প্রাসঙ্গিক না হলে তা প্রাসঙ্গিক নয়, কিন্তু বিচার্য বিষয় হলে তা প্রাসঙ্গিক হবে। যেমন ধারা 8, 11, 13 ও 54 অনুসারে 6টি উদাহরণ আছে, দেখে নেবেন। 45 বিশারদের অভিমত প্রাসঙ্গিক, তৃতীয় পক্ষের মতামত। বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, আঙ্গুলের ছাপ ইত্যাদি প্রাসঙ্গিক হবে।
যদি সেটা বিশারদ বা এক্সপার্ট ওপিনিয়ন বলা হচ্ছে, এক্সপার্ট যদি এই ওপিনিয়ন দেন সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। 3টি উদাহরণ আছে, দেখে নেবেন। 47 ধারা, হস্তলিপি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, উক্ত হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তির অভিমত। লিখতে দেখেছে চিঠির প্রাপক ব্যক্তির লিখিত স্বাক্ষরিত কাগজ কারবারের স্বাভাবিক নিয়মে প্রাপ্ত। উদাহরণ চিঠি, চিঠির উত্তর। 48 অধিকার সাধারণ প্রথার অস্তিত্ব সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, যাদের জানা সম্ভব যথেষ্ট সংখ্যক লোকের একটি শ্রেণীর মধ্যে সাধারণভাবে প্রচলিত প্রথা অধিকারও কি বোঝাবে। উদাহরণ নির্দিষ্ট কূপের জল ব্যবহারের অধিকার প্রাসঙ্গিক। 49 প্রচলিত রীতিনীতি প্রভৃতি সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, প্রতিষ্ঠান বা পরিবারের প্রচলিত রীতিনীতি ও মতামত ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানের গঠনতন্ত্র ও পরিচালনা, বিশেষ জেলা বা শ্রেণীর লোকের মধ্যে ব্যবহৃত শব্দ উদ্ধৃতি যখন প্রাসঙ্গিক, যদি তা উদ্ধৃতি একই অর্থ বহন করে সেক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। ওই বিষয়সমূহ সম্পর্কে জ্ঞাত হওয়ার সুযোগ আছে তাদের অভিমত প্রাসঙ্গিক হবে। ধারা 50 আত্মীয়তা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির সম্পর্কের বিষয়ে পরিবারের সদস্য পরিচিত ব্যক্তিদের আচরণের মাধ্যমে প্রকাশিত অভিমত প্রাসঙ্গিক হবে। শর্ত তালাক আইনের মোকদ্দমায় বিবাহের জন্য দণ্ডবিধির ধারা 494, 495, 497 এবং 498 মামলার তা যথেষ্ট বিবেচিত হবে না। 51 মতামতের কারণ হেতু যখন প্রাসঙ্গিক, কোনো জীবিত ব্যক্তির মতামত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, যে ক্ষেত্রে ওই মতামত যে সকল ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেগুলো প্রাসঙ্গিক। উদাহরণ বিশারদের পরীক্ষা নিরীক্ষার বিবরণও প্রাসঙ্গিক। দেওয়ানি মোকদ্দমায় কথিত আচরণ প্রমাণের জন্য চরিত্র অপ্রাসঙ্গিক। চরিত্র যদি বিচার্য বিষয় না হয় তবে পক্ষদের চরিত্র বিষয়ে সাক্ষ্য দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক। অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় বিচার্য বিষয় পক্ষগণ নয়, বরং পক্ষগণের মধ্যে বিবাদমান বিষয়। পক্ষগণের কার চরিত্র কেমন, কে ভালো কে খারাপ, এটা দেওয়ানি মামলায় কোনো প্রাসঙ্গিক বিষয় না। দেওয়ানি মামলার বিষয় হচ্ছে যেটা ইস্যু গঠন হবে, যে বিষয়ে মামলা সে বিষয়ে কথা বলতে হবে। 53 ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক। অভিযুক্ত ভালো চরিত্রের অধিকারী, এটি প্রাসঙ্গিক। শফিক সাহেবের মতো ভালো মানুষ এ কাজ করতেই পারেন না। ফৌজদারি মামলায় চরিত্র প্রাসঙ্গিক, কিন্তু তা ভালো চরিত্র। 54 পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে অপ্রাসঙ্গিক। অভিযুক্ত খারাপ চরিত্র অধিকারী সরাসরি এমন বিবৃতি অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক নয়, মানে অভিযুক্ত ডিরেক্ট ক্যারেক্টার নিয়ে কথা বললে, চরিত্র নিয়ে কথা বললে মানে খারাপ সে এই কথা বলা যাবে না, তবে তার চরিত্র ভালো। এখন ফৌজদারি মামলায় আসামিকে বলা হচ্ছে তার চরিত্র ভালো, এই মর্মে যদি প্রথমে সাক্ষ্য দেওয়া হয় তার চরিত্র খারাপ, এই বিষয়ে সাক্ষ্য দেওয়া প্রাসঙ্গিক হয়ে পড়বে। অর্থাৎ আসামিকে যদি ধোয়া তুলসী পাতা, এই ভালো মানুষ এভাবে যদি আসামি পক্ষের আইনজীবী বলার চেষ্টা করেন, সেক্ষেত্রে অপর পক্ষের বা অভিযোগকারী পক্ষের, এজাহারকারী পক্ষের আইনজীবী বলতে পারবেন তার চরিত্র ভালো নয় বা তার খারাপ চরিত্রটা উন্মোচন করতে পারবেন। ব্যক্তির খারাপ চরিত্র বিচার্য বিষয় হলে এই ধারার বিধান প্রযোজ্য নয়। খারাপ চরিত্রের সাক্ষ্য হিসাবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক হবে। আগে তাকে একটি মামলায় দণ্ড দেওয়া হয়েছে, চুরির মামলা, সে আগের মামলায় চুরির মামলায় সে 1 বছরের জেল খেটেছে, তার মানে সে একটি হ্যাবিচুয়াল অফেন্ডার, সে বারবার চুরি করে, সে কি অভ্যাসগতভাবে চোর, এটা প্রাসঙ্গিক হয়ে পড়বে। আজকের ক্লাসের সর্বশেষ ধারা 55 ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব। দেওয়ানি মোকদ্দমার ব্যক্তির চরিত্র ক্ষতিপূরণের পরিমাণকে প্রভাবিত করে, চরিত্র বিষয়ে সাক্ষ্যদান প্রাসঙ্গিক হবে। ব্যাখ্যা 52 থেকে 55 ধারার চরিত্র শব্দটি খ্যাতি ও আচরণকে বোঝায় সাক্ষ্য আইনের 55 ধারা অনুসারে। চরিত্র বলতে কোনো ব্যক্তির খ্যাতি এবং তার আচরণ, এই দুইটা বিষয়ের সমন্বিত রূপই হচ্ছে কি ক্যারেক্টার বা চরিত্র। বিশেষ কাজের দ্বারা খ্যাতি ও আচরণ প্রতিভাত মূল্যায়ন অপ্রাসঙ্গিক। একটি বিশেষ কাজ করেছে, করে সে খ্যাতি লাভ করেছে, সেটা কিন্তু প্রাসঙ্গিক না। খ্যাতি এবং আচরণটা কি হতে হবে, দীর্ঘস্থায়ী হতে হবে, অনেক দিন ধরে অভ্যাসে পরিণত হতে হবে, সেই ক্ষেত্রে সেটা ভালো হোক আর খারাপ হোক সেটা চরিত্র হিসেবে গণ্য হবে। অর্থাৎ 1-2টি কাজ দিয়ে মানুষের চরিত্র নির্ণয় করা যায় না। মানহানির ক্ষতিপূরণ নির্ণয়ে পক্ষদের চরিত্র বিষয় সাক্ষ্য ধারা 52 থেকে 55 প্রাসঙ্গিক এবং সাক্ষীদের চরিত্র বিষয় সাক্ষ্য ধারা 32 এবং 146 থেকে 155 এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। মনে রাখবেন যে পক্ষদের বাদী বিবাদী বা আসামি এদের চরিত্র ধারা 52 থেকে 55 এই ক্ষেত্রে প্রাসঙ্গিক, আর সাক্ষীদের যখন সাক্ষ্য প্রদান করছে তাকে জেরায়
তার চরিত্র বিষয়ে যদি কোনো কিছু বলতে হয় সেটা 32 এবং 146 থেকে 155 ধারা পর্যন্ত যা বলা আছে এই ধারার আওতায় বললে তা প্রাসঙ্গিক হবে। আমি পরবর্তী ক্লাসে সাক্ষ্য আইনের 56 ধারা থেকে 167 ধারা পর্যন্ত আলোচনা করব। আমার পাশে থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা আমার নিয়মিত ভিডিও দেখুন এবং আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকার আসে তাহলে আমার কষ্ট সার্থক হবে। ধন্যবাদ সবাইকে।